ওকে, আজকে আমরা সিআরপিসির বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সিআরপিসি 1898, এই সাবজেক্টটাকে আমরা বলতে পারি সিআরপিসি 1898, যেটাকে আমরা বলি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। আবার বাংলায় বলতে পারি ফৌজদারি কার্যবিধি 1898, অথবা বলতে পারি ফৌজদারি কার্যবিধি সংহিতা 1898। তো এই সাবজেক্টে আমাদের মোটামুটি 565টি ধারা আছে। এই 565টি ধারার মধ্যে আমাদের 117টি ধারা ওমিটেড। এই ওমিটেড হওয়ার পর এখন যে ধারাগুলো কার্যকর আছে বা বলবৎ আছে, সে ধারাগুলোর সংখ্যা হচ্ছে 473। তো এই বেসিক বিষয়গুলো আমাদের জানতে হবে। ফৌজদারি কার্যবিধির ধারা কতটি? 565টি, যার মধ্যে 117টি ওমিটেড এবং 473টি এখন বলবৎ আছে। তো এই ফৌজদারি কার্যবিধির সঙ্গে কিছু সাল আমাদেরকে মনে রাখতে হবে, যেমন 1793, ওকে, 1861, ওকে, দেন 1872, 1882। এবং এই দিকে আমরা দুটো সাল লিখব, একটা সাল দুইবার লিখব, 1898, 1898। তো যদি বলা হয় যে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির গোড়াপত্তন হয় কত সালে, সেটা হচ্ছে 1793 সালে। ওকে, তাহলে 1861 সালে কি হয়েছে? 1861 সালে সর্বপ্রথম এই ফৌজদারি কার্যবিধি, আমরা যে আইনটা ব্যবহার করতেছি, প্রথম পাশ হয় 1861 সালে। ওকে, এরপর এটা পরপর দুইবার সংস্কার বা সংস্করণ হয়, একবার 1872 আর একবার 1882 সালে। ফাইনালি আমরা এখন যে ফৌজদারি কার্যবিধি আইনটা ব্যবহার করতেছি, সেই আইনটা 1898 সালের 22শে মার্চ পাশ হয়, 22শে মার্চ। আর যেটা 1898 সালের পহেলা জুলাই কার্যকর হয়। তো ফৌজদারি কার্যবিধি সম্পর্কে এই সালগুলো আমাদের একটু মনে রাখার দরকার, যে ফৌজদারি কার্যবিধির প্রথম গোড়াপত্তন হয় 1793 সালে, সর্বপ্রথম পাশ হয় 1861 সালে, এরপর দুইবার সংস্কার বা সংস্করণ হয়, একবার 1872, একবার 1882। এরপর 1898 সালের 22শে মার্চ এই ফৌজদারি কার্যবিধি ফাইনালি কার্যকর পাশ হয় এবং 1898 সালের পহেলা জুলাই কার্যকর হয়। এর সঙ্গে আরেকটা সাল অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে 2012। এই ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয় 2012 সালে। তো এই বেসিক বিষয়গুলো একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবেন যারা বার কাউন্সিল পরীক্ষার্থী। এটা অবশ্য ফাইনাল ইয়ারদের জন্য ইম্পর্ট্যান্ট। তো ধারা হচ্ছে 565টি, যেখানে ওমিটেড 117টি এবং বর্তমান বলবৎ আছে 473টি। বাট 565টি এবং 117 এটা ক্যালকুলেট করে এটা পাবেন না, কারণ ধারা উপধারা মিলে 473টা কাউন্ট করা হয়। আর এই সালগুলো মনে রাখবেন। ওকে, তো এই আমাদের ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসিতে আমরা প্রথম যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এখানে তফসিল আছে 5টি। তফসিল আছে 5টি। আমরা যেভাবে লিখি 1, 2, 3, 4, 5। তো এই 1 নম্বর তফসিলটি বাতিল। এরপর 2 নম্বর তফসিলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে দণ্ডবিধির অপরাধ এবং শাস্তিমূলক যে কথাবার্তা বিধানগুলো, সেগুলোই 2 নম্বর তফসিলে আছে, যেখানে 8টি কলাম আছে এবং এই 8টি কলামের মাধ্যমে দণ্ডবিধির বিভিন্ন অপরাধ এবং শাস্তির কথা এখানে তুলে ধরা আছে। এরপর 3 আমরা লিখতে পারি সাধারণ, 4 লিখতে পারি বিশেষ। এই 5কে মনে রাখার জন্য যদি পঞ্চম লেখেন, তো পঞ্চমের সঙ্গে ফর্মের একটা সম্পর্ক আছে লিখতে গেলে, ফর্ম, পঞ্চম এবং ফর্ম। তাহলে কি হচ্ছে, প্রথম তফসিলটি বাতিল, দ্বিতীয় তফসিলে 8টি কলাম আছে, যেখানে দণ্ডবিধির অপরাধ এবং শাস্তির বিধান সম্পর্কে বলা আছে। 3 সাধারণ বলতে এখানে আমরা সাধারণ ক্ষমতার কথা বুঝব, আর এখানে বিশেষ ক্ষমতার কথা বুঝব। এই সাধারণ ক্ষমতা বলতে এখানে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার কথা বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট বলতে
এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস বিচারিক ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতার কথা বলা আছে এই ফৌজদারি কার্যবিধির 3য় তফসিলে। এবং বিশেষ ক্ষমতার কথা বলা আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতার কথা বলা আছে 4র্থ বা 4 নং তফসিলে। এরপর এই 5ম তফসিলে ফৌজদারি কার্যবিধিতে কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন ফর্মের প্রয়োজন পড়ে। সেই ফর্মগুলো সম্পর্কে বলা আছে আমাদের 5ম তফসিলে, যেখানে ফর্মের সংখ্যা আছে 53, 53টি। এবং ফৌজদারি কার্যবিধির 555 ধারায় এই ফর্ম সম্পর্কে বলা আছে। তো এখানে নোট করে নিতে পারেন, এই সাধারণ ক্ষমতা সম্পর্কে বলা আছে 36 ধারায়, আর বিশেষ ক্ষমতা সম্পর্কে বলা আছে 37 ধারায়। তো এখানে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে 5টি তফসিল আছে, যার মধ্যে একটি বাতিল, 4টি বলবৎ আছে। এই 4টি তফসিলের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে 2য় তফসিলটি। 2য় তফসিলে 8টি কলাম আছে এবং 8টি কলামের কোথায় কি আছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে আমরা 2য় তফসিলটি লিখে ফেলি। 2য় তফসিল কলাম কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 2য় তফসিলে আমাদের যে 8টি কলাম আছে, এই 8টি কলামের কোথায় গিয়েছে একটু দেখার চেষ্টা করি। আমরা 1 সমান লিখি ধারা, 2 সমান লিখি অপরাধ, 3-এ আমরা 3টি অক্ষর দিয়ে একটি ওয়ার্ড লিখি, কি লিখতে পারি? আমল। 4-এ 4টি অক্ষর দিয়ে একটি শব্দ লিখি, পরোয়ানা। 5-এ 5টি অক্ষর দিয়ে একটি শব্দ লিখি। আচ্ছা, শুধু জামিন লিখলে হচ্ছে না, আমরা জামিন যোগ্য লিখি। আবার দেখেন 5মে যে ম আছে, এখানে মটাকে রিপ্রেজেন্ট করবে। যদিও আমলের মটাকে আমরা এখানে ধরতে পারি, বাট আমরা আমলটাকে 3টা অক্ষর দিয়েই এখানে রিপ্রেজেন্ট করেছি, 3-এর রিপ্রেজেন্টেটিভ। ওকে, 6কে আপনারা যদি লেখেন ষষ্ঠ, দেখেন এখানে পেট কাটা মূর্ধন্য ষ যে আছে, এটাকে রিপ্রেজেন্ট করে আমরা আপোষ লিখতে পারি। 7, যদি বাংলায় 7 লিখি তাহলে 7-এ আমরা কি লিখতে পারি? 7-এ শাস্তি। 8, আমরা 8 সমান লিখতে পারি 8-এর যদি আ নিই আমরা, তাহলে লিখতে পারি আদালত। ওকে, তো আমাদের কিওয়ার্ড লেখা শেষ, এবার মনে রাখার পালা। 1, ধারা। আমরা জানি 2য় তফসিলে দণ্ডবিধির অপরাধ সম্পর্কে বা অপরাধ এবং শাস্তির বিধান সম্পর্কে বলা আছে। তো এখানে ধারা, এগুলো হবে দণ্ডবিধির ধারা। এরপর অপরাধ, দণ্ডবিধিতে যে অপরাধের কথা বলা আছে বা এখানে যে ধারা বলা থাকবে, সেই ধারাটি কোন অপরাধের সেটি 2য় তফসিলে থাকে, 2য় কলামে থাকবে। আমল, এই 2য় তফসিলের 3য় কলামে আছে যে কোন অপরাধগুলো আমলযোগ্য বা কোন অপরাধগুলো আমলযোগ্য নয়। কিন্তু ওখানে কগনাইজেবল বা নন কগনাইজেবল এভাবে বলা নেই, বলা আছে যে পুলিশ কখন পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবে, কখন পরোয়ানা ব্যতিরেকে গ্রেপ্তার করতে পারবে না। সেই কথাটাই বলা আছে, যদি আমলযোগ্য অপরাধ হয় তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, যদি আমল অযোগ্য হয় তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে না। 4 হচ্ছে পরোয়ানা। আমরা সিআরপিসির 202 ধারা দেখছি যে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দিবে নাকি সমন পাঠাবে। তো ওয়ারেন্ট যদি স্থগিত করে সেক্ষেত্রে সমন পাঠাবে। তো এই পরোয়ানা পাঠাবে নাকি সমন পাঠাবে সেটা বলা আছে আমাদের 2য় তফসিলের 4র্থ কলামে। এরপর জামিনযোগ্য, কোনো একটা অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য সেটা এই 5ম কলামে বলা আছে। ষষ্ঠতে আমরা কি পাইছি? আপোষ, অর্থাৎ কোন অপরাধগুলো আপোষযোগ্য এবং কোনগুলো আপোষ অযোগ্য সেটা বলা আছে কোথায়? ষষ্ঠর আমরা কিওয়ার্ড হিসেবে এই পেট কাটা মূর্ধন্য ষকে ইউজ করছি আপোষ। 7-এ শাস্তি, অর্থাৎ দণ্ডবিধিতে যে শাস্তির বিধান সম্পর্কে বলা আছে সেই শাস্তিগুলোর কথা বলা আছে সিআরপিসির কোথায়?
দ্বিতীয় তফসিলের 7ম কলামে। 8 আদালত অর্থাৎ কোনো একটা অপরাধের দণ্ডবিধির কোনো একটা অপরাধের বিচার কোন আদালতে হবে সেটা নির্দিষ্ট করে দিবে এই সিআরপিসির দ্বিতীয় তফসিলের 8ম কলামটি। তো এভাবে আমরা যে কিওয়ার্ড দিয়ে মনে রাখি যে একে ধারা, ধারা এবং অপরাধ। আমরা জানি যে আইন পড়তে গেলে প্রথমে ধারা জানতেই হবে আমাদেরকে। তো একে ধারা, তো ধারা কিসের ধারা? অপরাধের ধারা। তো 2টে গেল। 3 আমল, 4 পরোয়ানা, 5 বা 5ম জামিনযোগ্য, 6 আপোষ, 7ম সাথে শাস্তি, 8 আদালত। তো এটা কয়েকবার আপনারা যে ভিডিওটি দেখেন এবং খাতা কলম নিয়ে জাস্ট প্র্যাকটিস করেন তাহলে আশা করি কলম কয়েকটি আপনার মনে থাকবে।